বামফ্রন্টের আমলে যা হয়েছে সেইগুলো শুধু নীল সাদা রং দিয়ে ঢেকে দেওয়া ছাড়া এই সরকারের আমলে কিছু হয়নি। রেলপথের দাবি বরাবরের আছে, আমরা ইশতেহারও বলছি এই দাবি আমরা জোরালো করতে চাই। প্রায় 2 কোটি 2.5 কোটি টাকা আত্মসাৎ করেছিল তৃণমূলের তৎকালীন প্রধানরা। পুলিশ আমাদের অনেক লোককে অ্যারেস্ট করলো, কিন্তু পরবর্তীকালে প্রমাণ হলো সমস্ত প্রধানরা কিন্তু ফেরত দিয়েছিল। আমার রেকর্ড পরাজয়ের নাই। পদ্মা নদীর ভাঙন, করাল গাছে আমাদের সমস্ত মানচিত্রকে প্রায় পাল্টে দিল। অন্ততপক্ষে আমি বিধায়ক হিসেবে এই ভাঙন প্রতিরোধের কাজটা শুরু করি। আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল সেইগুলো প্রায় নদীগর্ভে চলে গেল। নতুন করে স্কুল তৈরি করি, পঞ্চায়েত ভবন তৈরি করি, থানা বিল্ডিং জোরতলাতে তৈরি করি, যদিও এখন শিক্ষকের অভাবে ঝুঁকছে সেগুলো। আমরা উচ্চশিক্ষার জন্য জলঙ্গি মহাবিদ্যালয় আমরা গড়ে তুলি। এছাড়া MSK আইবনগরে কর চরে যাওয়ার ব্রিজ, দেবীপুরের রাস্তা, আমরা ICDS সেন্টার করেছি। পরবর্তী 15 বছরের কোনো সেন্টারও বাড়েনি, কোনো নিয়োগও হয়নি। আমরা এখন উপস্থিত হয়েছি 76 নম্বর জলঙ্গি বিধানসভা কেন্দ্রের একবারের প্রধান, 2বারের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও 4বারের বিধায়ক এবং বলা যেতে পারে জলঙ্গি বিধানসভার রূপকার ইয়ানুস আলী সরকার মহাশয়ের সঙ্গে। প্রথমেই আপনার রাজনৈতিক জীবন সম্পর্কে একটু জেনে নেব। প্রথম কথা, রাজনৈতিক জীবন ছাত্র অবস্থা থেকে আমার শুরু হয়। আমি যখন বাংলাদেশের যুদ্ধ হয়, তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বাধীনতার যুদ্ধ হয়, তখন যুদ্ধের ফলে শরণার্থীরা এই দেশে আমাদের রাজ্যে অনেক আশ্রয় নিয়েছিল। তখন ছাত্র অবস্থায় আমাদের স্কুল প্রায় ছুটি, 11 ক্লাসের ছাত্র আমরা সেই সময় শুরু করি শরণার্থীদের সঙ্গে বিভিন্ন ক্যাম্পে ঘোরা, তাদের খাবার ঠিক মতন পাচ্ছে কিনা এই সমস্ত দেখা, আমাদের বন্ধু বান্ধব মিলে এটা করতাম। পরবর্তীকালে ওরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, ওরা চলে যাওয়ার পর সরাসরি আমি রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়ি এবং 72-73 সালে 74 সালের দিকে আমি মোটামুটি ছাত্র রাজনীতির সক্রিয় সদস্য হই। ছাত্র রাজনীতির জেলা কমিটির সদস্য নির্বাচিত হই। তার পরবর্তীকালে 78 সালের দিকে 77 সালে যে লড়াই হয় সেই লড়াইয়ে আমরা অংশগ্রহণ করি এবং নির্বাচনের সময় 77 সালে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠার পরে আমাদের এইখানে তখন মরহুম আতাহার রহমান MLA হয়েছিলেন, তার প্রতিনিধি হিসাবে আমি এখানে নির্বাচিত হই। সেই সময় সঙ্গে সঙ্গে 78 সালে যে পঞ্চায়েত নির্বাচন হলো সেই নির্বাচনে আমি প্রধান নির্বাচিত হই। তার পরবর্তীকালে সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এবং আস্তে আস্তে কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত হই, পার্টি জেলা কমিটির সঙ্গে যুক্ত হই এবং এখন বর্তমানে কৃষক আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এবং রাজ্য কৃষক কাউন্সিলের সদস্য হিসেবেও গত সম্মেলনে নভেম্বরে আমি নির্বাচিত হয়েছি। এই হচ্ছে রাজনৈতিক দিক থেকে আমার অবস্থান। এছাড়াও আন্দোলনের দিক থেকে কৃষক আন্দোলন, কমান্ডিং এরিয়ায় যে আমার পার্শ্ববর্তী গরিপুর গ্রাম, সেখানে সেচের জমির আন্দোলন, তারপরে পরবর্তীকালে আমাদের কৃষক সভার নানাবিধ সমস্যা, সেইগুলো নিয়ে আমরা তখন লড়াই সংগ্রাম করেছি। সেই লড়াই সংগ্রামের পরে আমরা সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে অনেকটা অগ্রগতি ঘটেছিল। নদীর ভাঙন এবং সেখানে প্রচুর মানুষ উদ্বাস্তু হয়ে যায় এবং বলা যায় যে তাদের একমাত্র ঠিকানা আপনি হয়ে দাঁড়ান, কারণ আপনি তাদের জায়গা করে দেন, তাদের নতুন বাঁচার আশা দেখান। এই বিষয়ে আপনি যদি কিছু বলেন। ঠিক 90 দশকে আর কি, 90-এর পরে যখন আমি MLA নির্বাচিত হলাম 91 সালে, তারপরেই আমাদের জলঙ্গিতে নেমে আসলো একটা একেবারে দুর্যোগ। এই যে ভাঙন, পদ্মা নদীর ভাঙন, করাল গাছে আমাদের সমস্ত মানচিত্রকে প্রায় পাল্টে দিল। সেই ভাঙনের পরে এই ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানো এবং ভাঙন প্রতিরোধের জন্য তৎকালীন বামফ্রন্ট সরকার যে প্রচেষ্টা নিয়েছিল এবং জেলা পরিষদ, তৎকালীন জেলা পরিষদের সভাধিপতি মাননীয় নৃপেন চৌধুরী, তিনি যে উদ্যোগ গ্রহণ করেছেন সেই উদ্যোগের সঙ্গে সামিল হয়ে অন্ততপক্ষে আমি বিধায়ক হিসেবে সক্রিয়ভাবে সঙ্গে থেকে এই ভাঙন প্রতিরোধের কাজটা শুরু করি। এবং ভাঙন প্রতিরোধ করার যদি না যেত তাহলে পরে আজকে আমরা যে জায়গায় বসে আছি সেই সমস্ত মানচিত্র খুঁজে পেতাম না। এই অবস্থাটা আমরা ভাঙন রোধ 94 সালে ভাঙনের পর পরবর্তীকালে ভাঙন রোধ করার ফলে আমরা এখন আমাদের মানচিত্রটা ধরে রাখতে পেরেছি। আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল
সেইগুলো প্রায় নদীগর্ভে চলে গেল। যেমন পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে পঞ্চায়েত অফিস চলে গেল, তারপরে কি বলে স্কুল, জলঙ্গি হাই স্কুল ওখানে চলে গেল। পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করি এবং সেটা সফল হই। জলঙ্গিতে আমরা নতুন করে স্কুল তৈরি করি, পঞ্চায়েত ভবন তৈরি করি, থানা বিল্ডিং জোরতলাতে তৈরি করি এবং আজকে আগের চাইতে অনেক বেশি উন্নত মানের সেই স্কুলের প্রতিষ্ঠানগুলো আমাদের হয়েছে। যদিও এখন শিক্ষকের অভাবে ঝুঁকছে সেগুলো এই বামফ্রন্টের আমলে। ওরা কিছুই করেনি। এছাড়াও আমি পরবর্তীকালে ভাঙন প্রতিরোধের যে আন্দোলন 2003 সাল থেকে ভালুকা থেকে মালদার ভালুকা থেকে কলকাতা পর্যন্ত পদযাত্রা করি। আমরা উচ্চশিক্ষার জন্য এই জলঙ্গিতেই জলঙ্গি মহাবিদ্যালয় আমরা গড়ে তুলি। সময় ছাড়া মানে আর কোনো আগে কোনোদিন কলেজ আমাদের জলঙ্গি বিধানসভায় হয়নি। এছাড়া MSK, তারপরে হচ্ছে যে অনুষ্ঠান বাড়িগুলো, তারপরে সাহেবনগরে কর চরে যাওয়ার ব্রিজ, দেবীপুরের রাস্তা, আর্সেনিক মুক্ত সমস্ত ব্যবস্থা। এছাড়াও প্রত্যেকটা বুথে, এই প্রত্যেকটা গ্রামে আমরা ICDS সেন্টার করেছি। ICDS এর 2 জন করে নিয়োগ করেছিলাম তখন। পরবর্তী 15 বছরে আর কোনো সেন্টারও বাড়েনি, কোনো নিয়োগও হয়নি। যা করেছিলাম সেই সময় হচ্ছে। বামফ্রন্টের আমলে যা হয়েছে সেইগুলো শুধু নীল সাদা রং দিয়ে ঢেকে দেওয়া ছাড়া এই সরকারের আমলে কিছু হয়নি। ভাঙনের ফলে যারা উদ্বাস্ত হয়েছিল তাদেরকে 2টো জায়গায় প্রথম কি বলে বাসস্থান দেওয়া হয়েছিল। একটা হচ্ছে সাহেবরামপুর কলোনি, একটা হচ্ছে গোদাগাড়ি কলোনি। এছাড়াও পরবর্তীকালে যে ভাঙন হলো, পরবর্তী দিকে সেই ভাঙনে যে ঘোষপাড়া অঞ্চলের যে মানুষ ছিন্নমূল হলো তাদেরকে পলাশপুর চর কলোনি প্রায় আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে নিজে দাঁড়ি থেকে আমরা ওই চরের মধ্যে তাদের পুনর্বাসন দিতে পেরেছিলাম। ফরাজিপাড়া চর কলোনি রেলপথের দাবি বরাবরের আছে। আমরা ইশতেহারও বলছি এই দাবি আমরা জোরালো করতে চাই এবং আমাদের ক্ষমতা হলে আমরা এটা করতে চাই। দ্বিতীয়ত হচ্ছে এই এলাকার পর্যটনের উন্নয়নের জন্য চর এলাকায় পর্যটন কেন্দ্র। এছাড়াও আমরা এই বিস্তীর্ণ এলাকা আছে, বর্ডার এলাকা, তাতে সাহেবনগর মানে কাকমারির আশপাশে, এটা নিয়ে আমাদের একটা লড়াই আছে যে আমরা যদি এই যে বর্ডারে অবৈধ ব্যবসা বন্ধ করতে এবং ব্যবসাটা ঠিক রাখতে আমরা একটা বিজনেস করিডোর যে আওয়াজটা আমরা তুলতে চাই, এটা তো আমাদের করার ব্যাপার নয়, রাজ্য কেন্দ্র সরকারের ব্যাপার। যাতে এটা তৈরি হয়, বিজনেসটা চালু হয়, তার দাবি আমরা তুলতে চাইছি। আরেকটা বিষয় জানতে চাইছি যে আপনাকে একটা আন্দোলন করেছিলেন বাড়ির টাকা মানে আত্মসাতের বিরুদ্ধে গিয়ে, এবং আপনাকে জেলও খাটতে হয়েছিল। তো ওই বিষয়টা একটু যদি বলেন মানুষের সামনে। প্রথম হচ্ছে যে আমফান ঝড় হয়েছিল, সেই ঝড়ে বিস্তীর্ণ পশ্চিমবাংলার বিভিন্ন এলাকায় ক্ষয়গ্রস্ত হয়েছিল। আমাদের এলাকায় খুব বেশি ক্ষতি হয়নি, এই 2-1টা জায়গায় হয়তো বিভিন্ন এলাকায় ক্ষতি হয়েছিল, চর এলাকা বা এই সমস্ত এলাকায় ক্ষতি হয়েছিল। কিন্তু সেই ক্ষতিপূরণ কি বলে দেওয়ার জন্য সরকার কিছু টাকা দেয়। এবং সব থেকে বড় কথা হয়েছে যে আমাদের এই এলাকায় জলঙ্গি ব্লকে প্রায় 2 কোটি 2.5 কোটি টাকা আত্মসাৎ করেছিল তৃণমূলের তৎকালীন প্রধানরা। এবং যাদের নামে দেওয়া হয়েছিল, যাদের ঘর বাড়ি কোনো হাওয়া বাতাস লাগেনি, তাদেরকে টাকাগুলো দেওয়া হয়েছিল। যার ফলে আমরা লড়াই করেছিলাম 20 জুলাই, এবং সেই আন্দোলনের ফলে একটা বিশাল মানে লোক জমায়েত হয় এবং কিছুটা আনরেস্ট হয়ে যায় যে জনগণ, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, এত দুর্নীতি। এই ক্ষোভের ফলে, কিছুটা বিক্ষোভের ফলে আমরা মিছিলের পেছনে থাকার জন্য সামনে পৌঁছাতে দেরি হয়েছিল, যার ফলে একটা গন্ডগোল হয়ে গেছিল। সেই গন্ডগোলের পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে কি বলে পুলিশ আমাদের অনেক লোককে অ্যারেস্ট করলো, প্রায় 40 জনের মতো অ্যারেস্ট করলো, আমাকেও অ্যারেস্ট করেছিল। সেই অ্যারেস্ট করার পর আমাদেরকে জেলে নিয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তীকালে প্রমাণ হলো যে কত টাকা দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতির টাকা আস্তে আস্তে সমস্ত প্রধানরা কিন্তু ফেরত দিয়েছিল এবং এনকোয়ারিতে প্রমাণ হয়েছিল প্রায় 2 কোটির উপরে টাকা ফেরত হয়েছিল, যে যারা ঘর বাড়ি পড়েনি অথচ আত্মসাৎ করেছিল। আপনার রেকর্ড যে আপনি ইলেকশনে এখন পর্যন্ত পরাজিত হননি, এবার কি মনে হচ্ছে যে জলঙ্গি বিধানসভার লোক আপনাকে কতটা আপন করে নেবে, কতটা বিশ্বাস করবে? আমার রেকর্ড মানে পরাজয়ের নাই, আমার বিশ্বাস মানে রেকর্ডটা না, বিশ্বাস হচ্ছে পরিশ্রমের ফল এবং মানুষের সংগঠনের যে অভিব্যক্তি, সংগঠনের যে কাজ এবং তাদের সঙ্গে যেভাবে আমি যুক্ত থেকেছি, তাতে আমি খুব আশাবাদী যে এবারও আমাকে তারা নির্বাচিত করবে। এবং রাজ্যের কি মনে হচ্ছে?
রাজ্যে কি পরিবর্তন? রাজ্যে পরিবর্তন অবশ্যই হবে। রাজ্যে যে লড়াই ছাত্র যুবরা করলো, বাংলা বাঁচাও যে লড়াই, বিভিন্ন চাকরি চুরির বিরুদ্ধে যে লড়াই, এই যে লড়াই ছাত্র যুবরা এতদিন ধরে করলো, তারপরে করোনার সময় মানে মহামারীর সময় যেভাবে আমাদের সংগঠন রাস্তায় নেমে মানুষের পাশে থেকেছে, তাতে আমাদের বিশ্বাস আছে যে আমাদের এই লড়াইয়ে রাজ্যের পরিবর্তন হবে এবং আমাদের অনুকূলে, লাল ঝান্ডার অনুকূলে সেই পরিবর্তন আসবে। এতক্ষণ শুনলেন, আমাদের সঙ্গে কথা বললেন এক্স এমএলএ ইয়ানুস আলী সরকার মহাশয়। তিনি আগেও বলেছি যে জলঙ্গির উপকার, মানুষ তাকে সেই হিসাবেই সম্বোধন করেন। আমরা তার বিগত দিনের কথা শুনলাম এবং আগামীতে তিনি কি করতে চান সেটাও আমরা শুনলাম। আশা করি তিনি তার প্রতিশ্রুতি পূরণ করার সুযোগ পাবেন এবং এগিয়ে যাবেন, সাধারণ মানুষের পাশে থাকবেন এবং আগে যেভাবে মানুষের পাশে থেকে কাজ করে গেছেন আবারও করবেন। ধন্যবাদ।